বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। কালকে বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সেই সঙ্গে আরও দুজন বিচারপতি আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত পদত্যাগ করেছেন। আমরা দেখতে পেয়েছি যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা ঢাকায় এবং চট্টগ্রাম সহ বিভিন্ন প্রান্তে তারা র্যালি করেছেন। একই সঙ্গে আমরা এটা দেখতে পাচ্ছি না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের সুস্পষ্ট দিক নির্দেশনা বা ত্বরিত পদক্ষেপ। দেশের নানা জায়গায় এখনও ধ্বংসাত্মক কার্যক্রম হচ্ছে, ডাকাতি হচ্ছে নানা জায়গায়। আমরা দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য বা কীভাবে ঠিকঠাক করবে সে বিষয়ে আমরা সুস্পষ্ট এখন পর্যন্ত কোনো বক্তব্য পাচ্ছি না। অনেকেই বলতে পারেন সরকার তো মাত্র বসেইনি, এখন পর্যন্ত কি এই প্রসঙ্গগুলো কেন আমরা আলোচনার মধ্যে আনছি। কিন্তু এটা ৮-১০টা সরকারের মতো নয় যে তারা ৫ বছর ক্ষমতায় থাকবেন একটা নির্বাচনের মধ্য দিয়ে, যদিও তারা বলেননি তারা আসলে কতদিন ক্ষমতায় থাকবেন। এবং তাদের প্রধান তাদের কাছে মানুষের চাওয়া যে ভোটাধিকার গত ১৫ বছর মানুষের ছিল না, সেই অধিকার প্রতিষ্ঠাটাই আসলে গত ১৫ বছর সংগ্রামের একটা মূল উপজীব্য বিষয় ছিল। সো নতুন সরকার আর নতুন সরকারের সামনে চ্যালেঞ্জেস, বিশেষ করে আমাদের অর্থনীতি এবং বাণিজ্যের ক্ষেত্রে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ডিস্টিংগুইশড ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান, এবং আমার ডানে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সো আমি আপনাদের দুজনের কাছে একটু ছোট্ট করে শুনতে চাই যে একটা বড় গণ অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা, সেই বিষয়ে যদি আপনাদের কোনো অবজারভেশন থাকে, নতুন কি দেখলেন আপনারা, সেটা একটু শুনতে চাই। একই সঙ্গে যে নতুন সরকারটি, অন্তর্বর্তীকালীন সরকারটি যাত্রা শুরু করলো, এই সরকার সম্পর্কে বা যাত্রাকালীন সময়েও আপনারা মানে ওই যে বলেন না সকালের সূর্য দেখেই বোঝা যায় দিনটি কেমন যাবে, সেরকম আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা ডক্টর মুস্তাফিজুর রহমান? ধন্যবাদ জিল্লুর। আমি প্রথমে যেটা বলতে চাই যে আমাদের এই যে একটা বড় পরিবর্তন হলো, এখানে কিন্তু আমাদের অনেক ছাত্র জনতা অনেকেই প্রাণ দিয়েছেন, আমি তাদেরকে স্মরণ করছি। অনেকে আহত হয়েছেন, এখনও হাসপাতালে আছেন, তাদের দ্রুত তারা যাতে ভালো হয়ে ওঠেন সেটা কামনা করছি। আপনি যেটা বললেন, একটা তো সুনামির মতোই হয়ে গেল। ইনফ্যাক্ট ১ মাস আগেও এটা যদি কেউ চিন্তা করতেন তাহলে এভাবে যে একটা বড় পরিবর্তন হবে সেটা ধারণা করা খুবই মুশকিল ছিল। কিন্তু ছাত্র জনতা এটা করেছেন। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এবং আমার মনে হয় যে এই সরকার এমন একটা সময় এসেছেন যে একটা বড় প্রত্যাশার মধ্যে কিন্তু তারা এসেছেন। এর আগেও আমরা বিভিন্ন ইন্টারিম গভর্নমেন্ট আমরা দেখেছি, সেখানে মূল একটা কাজ ছিল যে একটা ভালো নির্বাচন করে একটা সরকার গঠন করা। কিন্তু এইবারের পার্থক্যটা যেটা আমি দেখি সেটা হলো যে এখানে কিন্তু কেবলমাত্র নির্বাচন না, এখানে একটা প্রত্যাশা আছে যে এমন একটা সিস্টেম প্রতিষ্ঠা করা যেখানে নাকি আমাদের যে ধরনের একটা জবাবদিহিতার অভাব বা সুশাসনের অভাব ছিল সেটা একটা কাঠামোগতভাবে পরিবর্তন করে এটাকে একটা টেকসই একটা, সেটা আকাঙ্ক্ষার মধ্যে আছে, জন আকাঙ্ক্ষার মধ্যে আছে। কিন্তু এই আকাঙ্ক্ষাটা কি বাস্তবায়নের দায়িত্ব এই সরকারকে দেয়া হয়েছে বা এই সরকারের মাধ্যমে সেটা পূরিত হবে? আকাঙ্ক্ষাটাকে সেরকম আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয়েছে যে বিশেষত ছাত্রদের যারা ইয়াং জেনারেশন, তারা কিন্তু তাদের একটা প্রত্যাশা কিন্তু আছে এবং সেই প্রত্যাশাটা তাদের এই প্রত্যাশাকে অনেক বেশি রেসপেক্ট করা যাবে যদি তারা এস্টাবলিশমেন্টের পার্ট না হন। বাই দিস টাইম তারা পার্ট হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি কি? আমার মনে হয় যে এস্টাবলিশমেন্টের বাইরে থেকেও একটা চাপ সৃষ্টি করা যায়, আর এস্টাবলিশমেন্টের ভেতরে থেকে তারা সেটা পর্যবেক্ষণ করতে পারেন, সেখানে অংশগ্রহণও করতে পারেন। আপনি দেখেন, আপনি যদি ফ্রান্সের কথা যদি চিন্তা করেন, তো ফ্রান্সে তো একটা বড় শক্তি হিসাবে লেপেনের পার্টি সেখানে আসার কথা। তারা বলেছে যে তাদের যে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ওনার বয়স হলো 28 বছর। সো আমরা কিন্তু বিভিন্ন দেশে আমরা দেখছি যে ইয়াং পিপলরা তারা কিন্তু অনেক নতুন ধরনের চিন্তা ভাবনা। আমাদের বোধহয় একটা বয়সের পার্থক্যও হয়ে যাচ্ছে, আমরা একটু গতানুগতিকভাবে হয়তো বা চিন্তা করছি। আমরা ঠিক নিউ জেনারেশন তারা কিভাবে দেখে
ওইটার সাথে আমাদের একটা বড় বোধে পার্থক্য থেকে যাচ্ছে, যেটা আমি কারণে আমার প্রশ্নে কিন্তু বয়স নিয়ে যে 28 বছর বা 25 বছরের কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, আমি কিন্তু সেটা বলছি না। আমি বলছি ছাত্র যারা এখন স্টুডেন্টস, যারা লেখাপড়া শেষ করেনি, তাদের কথা বলছি। না, সেটা আমার মনে হয় যে যেহেতু তারা এরকম তো সুযোগ নেই যে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন আবার একই সঙ্গে লেখাপড়াও একই সঙ্গে করবেন, ইউনিভার্সিটি থেকে ক্লাস না, করবেন। সেটা তো এটা তো না, এটা তো তারা একটা পার্ট হয়েছে। আপনি নিজে শিক্ষক ছিলেন, সো আপনি ভালো বলতে পারবেন। না, এটা তো একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যে এই পরিবর্তনটা হয়েছে, যেখানে তাদের অনেক স্যাক্রিফাইস আছে এবং তারা অনেক একটা বড় ধরনের ভূমিকা পালন করেছে। সুতরাং তাদের কিন্তু একটা প্রত্যাশা কিন্তু থাকবে যে এটাকে কিভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার কাছেই আমাদের যেতে হবে। কারণ আপনি যদি দেখেন তাহলে কিন্তু জাতি হিসাবে, দেশ হিসাবে শেষের বিচারে কিন্তু তারাই আমাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এখন একটা ইন্টারিম একটা সময় যাচ্ছে, কিন্তু এটাকে তারা যে জন্য এত বড় স্যাক্রিফাইস করেছেন সেইটা যাতে একটা টেকসই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে যায়, সেটার জন্য তাদের আকাঙ্ক্ষাটা কিন্তু থাকবে। এখন যেটা নাকি হচ্ছে এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? কিন্তু পরবর্তীতে যখন নাকি এটা নির্বাচন হবে তখন কিন্তু এটা একটা আমাদের একটা ইলেক্টেড গণতন্ত্রের দিকেই কিন্তু আমরা যাব। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় যে তাদের যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা বা পরিবর্তনটাকে যাতে টেকসই করা যায় সেই জন্য তাদের যে চিন্তা ভাবনা, এটাকে আমার মনে হয় যে আমাদের সম্মান করতে হবে। এখন তারা ছাত্র, আমার মনে হয় যে তাদের এখন একটা দ্বিমাত্রিক পরিচয় হয়ে গেছে। এটা এই ঘটনা প্রবাহই তাদেরকে সেদিকে নিয়ে গেছে। একটা হলো যে তারা ছাত্র, তাদের পড়াশোনা শেষ করতে হবে, আর অন্য দিক থেকে একটা বিশেষ অবস্থায় তাদের উপরে অনেক ধরনের দায়িত্বও চলে আসছে। সুতরাং আমার মনে হয় যে এই দ্বিমাত্রিক পরিচয়টাকে ধারণ করেই তারা চেষ্টা করছে। আসিফ ইব্রাহিম, ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে বা আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই গভীরভাবে শোক প্রকাশ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার সঙ্গে পরে দেশের জনগণ, ছাত্রের সঙ্গে ছাত্রীরাও ছিলেন, সাধারণ জনগণও ছিলেন, যাদের প্রাণহানি হয়েছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। অনেকে আহত হয়েছেন, দ্রুত তাদের রোগমুক্তি কামনা করি, তারা যেন তাদের দৈনন্দিন জীবনে ফিরে যেতে পারেন। এবং আমরা দেখেছি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে দেশের ক্রান্তি লগ্নে। আমি যারা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যে সমস্ত উপদেষ্টা হয়েছে তাদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি যেটা বললাম, আসলে একটা বড় ক্রান্তিকাল আমরা পার করছি। এমন একটা সময়ে আমরা এই সিচুয়েশনটা হলো, এই গণ আন্দোলনটা হলো এবং তার মাধ্যমে এই পরিবর্তনটা আসলো। আমাদের অর্থনীতি একটা অত্যন্ত ভঙ্গুর একটা অবস্থানের মধ্যে আছে। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টসের কথা বলেন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বলেন, এক্সপোর্টের উপরে চাপ বলেন, রেমিটেন্স প্রবাহর কথা বলেন, ব্যাংকিং সেক্টরের যে টোটাল দুরবস্থা, এবং সেটার ফলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যাংকের সামনে পরিচালকদের বিরুদ্ধে পরিবর্তন কামনা করে ব্যাংকের অনেক এমপ্লয়িরাই সামনে এগিয়ে আসছেন। ভেতরে তাদের ভেতরে পুঞ্জীভূত যে ক্ষোভ ছিল অনেক দিনের, সেটাও প্রকাশ পাচ্ছে এবং সামনে এগিয়ে আসছে। তো আমি মনে করি প্রথম প্রায়োরিটি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের হওয়া উচিত আইন শৃঙ্খলা যেন রক্ষা করা যায়, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে, যাতে করে আমাদের যে সমস্ত কলকারখানাগুলো আছে, অবশ্য বিশেষ করে তো রপ্তানিমুখী যে সমস্ত কলকারখানাগুলো আছে এবং দেশীয় অবশ্য যে সমস্ত কলকারখানাগুলো আছে, সেগুলো যেন প্রপারলি আবার চলতে পারে। এটা না করলে আমাদের সমূহ বিপদের সম্ভাবনা আছে, কারণ আমাদের যে এক্সপেক্টেড জেনারেশন অফ ফরেন এক্সচেঞ্জ, সেটাতে আমরা যেতে পারবো না। $50 বিলিয়ন চারটিখানি কথা না। সুতরাং এবং বৈদেশিক আমাদের যে সমস্ত ক্রেতারা আছেন তাদের সঙ্গে এই যে ভাবমূর্তিরও একটা বিষয় এখানে আছে। এই ইন্টারিম পিরিয়ডে কিন্তু বেশ কিছু
অর্ডার যেগুলো আমার দেশে প্লেস হওয়ার কথা ছিল, আমার অনেক বন্ধুবান্ধব যারা রপ্তানির সঙ্গে জড়িত আছেন তৈরি পোশাক শিল্পে, তারা আমাকে বলেছেন যে বায়াররা ফোন করে বলেছে সকালে ভোর 6টায় ফোন করে ব্যাংককে, থাইল্যান্ডে গিয়ে কিংবা ক্যাম্বোডিয়াতে গিয়ে ফোন করে বলেছে যে এই অর্ডারটা তোমার ফ্যাক্টরিতে আমার এখন দেওয়া সম্ভব হচ্ছে না, এটা এখন আমি অন্য ফ্যাক্টরিতে দিচ্ছি। সুতরাং আমাদেরকে এগুলো ওভারকাম করতে হবে। বাংলাদেশের থেকে অনেক বড় একজন ক্রেতা, উনি আমাকে হংকং থেকে 2-3 দিন ধরে খুঁজে পরে আমার নাম্বার পেয়ে উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং উনি আশ্বস্ত হতে চেয়েছেন যে পরিস্থিতি এখন কি, তোমরা when will বাংলাদেশ গেট ব্যাক টু ডুইং বিজনেস নর্মালি এগেন। তো আমার মনে হয় আমাদের সেটাই প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। আমি আশা করব সে সরকার, বর্তমান ইন্টারিম সরকার সেদিকে যাবেন। আজকে দেখেছি সদ্য নিয়োগপ্রাপ্ত শিল্প উপদেষ্টা মহোদয় জনাব আদিলুর রহমান খান, উনি বক্তব্য দিয়েছেন যে গ্যাসের বেশ কিছু সংকট আছে, উনি এনভায়রনমেন্ট নিয়ে বেশ কিছু কথা বলেছেন, করাপশন নিয়ে বেশ কিছু কথা বলেছেন। সো আমি আশা করব যে লক্ষ্যে এই আন্দোলনটা করা হলো, সেই যে সংস্কার আমাদের প্রয়োজন, দুর্নীতিমুক্ত পরিবেশ আমাদের প্রয়োজন, সেই পরিবেশ যেন আমরা পেতে পারি। ব্যবসায়ী সম্প্রদায় বিগত বেশ কয়েক বছর ধরেই বলে আসছে কি ধরনের হয়রানি বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডে করা হয়, এবং সেটা অনেকে এই অনুষ্ঠানে এসে অনেক বিজনেস লিডার্স আপনাকে বলেছেন, অন্যান্য অনুষ্ঠানেও আপনারা দেখেছেন, শুনেছেন, পত্রপত্রিকাও এসেছে। একটা সময় ছিল ওটাকে বলা হতো স্পিড মানি, হ্যাঁ, কিন্তু ওটার মাত্রাটা ছিল মোটামুটি একটা রিজনেবল অ্যামাউন্ট। আমি আমার ক্ষেত্রেই বলি, জিলুর ভাই আপনি আমাকে কথাটা শেষ করতে দেন। আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, একটা বিদেশি কোম্পানি যাদের সঙ্গে আমাদের যৌথ বিনিয়োগ হয়েছে, এবং এটা ম্যানমেড ফাইবার, যেটা বিশ্বে এখন ট্রেন্ড, ওইটা বাংলাদেশে সেরকম প্রোডাকশন ক্যাপাসিটি নেই। একটা কারখানা আমরা তৈরি করেছি, সেটার জন্য যে বন্ডেড লাইসেন্সের প্রয়োজন, 2টা বছর লেগেছে এই বন্ডেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে, এবং 25 লক্ষ টাকা আমাদের দিতে হয়েছে এই বন্ড লাইসেন্স পাওয়ার জন্য। এটা তো ইনভেস্টমেন্ট ক্লাইমেট, পজিটিভ ইনভেস্টমেন্ট ক্লাইমেট নয়। সুতরাং এই আন্দোলনের মাধ্যমে আমরা ব্যবসায়ী সম্প্রদায়ও চাই যে আমরা একটা ক্লিন ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ক্লাইমেটে যেন ফেরত যেতে পারি, যাতে করে আমাদের দেশে যে উদ্যোক্তারা আছেন, সেটা ক্ষুদ্র হোক, মাঝারি হোক এবং বড় শিল্পই হোক, তারা যেন ব্যাক টু বিজনেস যেতে পারেন। সো আমি একটা প্রশ্ন রেখে আপনার কাছে যেতে চাই, প্রশ্নটা খুব প্রীতিকর নয়, যে আপনি ব্যবসায়ী সমাজের কথা বলছেন, ব্যবসা বাণিজ্যের কথা বলছেন। আমরা গত কয়েক বছর দেখেছি যে ব্যবসায়ী সম্প্রদায় নিজেদেরকে একটা সমাজ বিচ্ছিন্ন আলাদা গোত্রের মানুষ হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করেছেন। কোলাবরেটর বললে, যদি আমরা শেখ হাসিনা সরকারকে স্বৈরতান্ত্রিক সরকার বলি, তার যারা সহযোগী কোলাবরেটর হিসেবে ব্যবসায়ীদের বললে কোনো অত্যুক্তি হবে না। আপনি নিজে যেমনটা বলছিলেন, আজকে ইকোনমির এই অবস্থা, আপনাকে কিভাবে ঘুষ দিতে হয়, স্পিড মানি, যাই বলছেন না কেন, কিন্তু ব্যবসায়ীরা কখনো এসব কথা, আমি তো প্রচুর ব্যবসায়ীর সঙ্গে এই অনুষ্ঠানে কথা বলি, অন্যান্য ফোরামে কথা বলি, তারা এগুলো খুব একটা খোলামেলা বলতেন না, বরং বেশি করেছেন। এবং আমরা যদি নির্বাচনের আগের ব্যবসায়ী সমাবেশ দেখি, বা এই আন্দোলনের সময় ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর যে সভা, সেখানে যদি তাদের বক্তব্য শুনি, আমি তো 2-1 বক্তব্য ছাড়া আমি কোনো বাংলাদেশে কোনো প্রবলেম ছিল বলেই মনে হয় না। এবং কেউ তো প্রধানমন্ত্রীকে এমন আশ্বাসও দিয়েছিলেন যে মৃত্যুর পরেও তার সঙ্গে থাকবেন, আর এখন তার যত আউটলেটস আছে সব জায়গায় ওই আমলের যত খারাপ খবর আছে সেগুলো কত বেশি করে প্রচার করা যায় তাতে ব্যস্ত। একই চিত্র বাংলাদেশের গণমাধ্যমগুলোরও। সো প্রশ্নটা আপনার কাছে থাকলো, এবং ট্রেড বডিগুলো আসলে এগুলো কিসের জন্য, কার স্বার্থ দেখেছে এতদিন, সেটাও একটা বড় প্রশ্ন। এবং সেখানে কতটা গণতন্ত্র আছে, কতটা গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা তারা করেন, এবং করেন না বলেই হয়তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকেও তারা মাসের পর মাস, বছরের পর বছর, দশকের পর যুগ, যাই বলি না কেন, সেভাবে সমর্থন করে গেছেন। মেবি আই এম রং, উত্তরটা আপনার কাছে আশা করবো। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনার কাছে একজন অর্থনীতিবিদ হিসেবে আমি তো বুঝতে চাই যে
আপনি আসলে মানে ইকোনমির অবস্থা খারাপ আপনারা বহুদিন ধরে বলছেন, নানান ক্ষেত্রে বিশ্লেষণ। এই যে চ্যালেঞ্জেস, সেই চ্যালেঞ্জেসটা আজকে আসলে সরকারের সামনে প্রধান এই জায়গায় কি কি চ্যালেঞ্জ আছে এবং সেটা অ্যাড্রেস করার জন্য তারা কি করবেন, তারা হয়তো বলবেন বা বলবেন কিনা আমি জানি না, বা তারা কতটা শুনবেন সেটাও আমি শিওর নই, বাট আমি মনে করি কথাগুলো আমাদের বলে রাখা ভালো। হ্যাঁ, ধন্যবাদ জিলুর। আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আমার মার্কসকে স্মরণ করি তাহলে পলিটিক্স ইজ নাথিং বাট কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। হ্যাঁ, এবং যদি আমি কোটা আন্দোলন ছাত্রদের যেটা দিয়ে শুরু হয়েছিল সেটাও দেখি, এটার পেছনেও কিন্তু একটা অর্থনৈতিক একটা তাদের স্বার্থ কাজ করেছে, তাই না? এবং সেখান থেকে আপনি যদি কোটা থেকে দেখেন নামটা তারা কিভাবে চেঞ্জ করলো, কোটা মানে হলো যে তারপরে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের চাকরির সুবিধা, সেটার সাথে তাদের অর্থনৈতিক সুবিধা। সুতরাং এটাকে বাদ দিয়ে এটা 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 দেখা যাবে না। এখন আমার মনে হয় যে এখন 3 ধরনের চাপ এখন থাকবে। একটা যেটা, সেটা হলো যে অব্যাহত যে সমস্যাগুলি পুঞ্জীভূত হয়ে আছে সেগুলোকে কিভাবে আমরা ট্যাকল করতে পারি, এটা একটা চাপ থাকবে। দ্বিতীয় হলো যে সবেমাত্র অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা নিয়েছেন, সুতরাং সেখানে এটা একটা গুছিয়ে কোন জায়গাগুলিকে অগ্রাধিকার দিতে হবে, কোনটাকে কম দিতে হবে, কিভাবে কি করতে হবে সেগুলোর ব্যাপারে তাদের এখন একটু বুঝে জিনিসগুলোকে সামনের দিকে নেওয়ার, এটা একটা দ্বিতীয় চাপ থাকবে। তৃতীয় চাপ থাকবে হলো যে ছাত্রদের, হ্যাঁ, ছাত্র জনতা বা বিশেষত আমি বলবো অর্গানাইজডভাবে, তো এখন জনতা তো সংগ্রামের পরে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, ছাত্ররা এখনো পর্যন্ত সংঘবদ্ধ আছে, তাদের একটা প্রত্যাশা, সংস্কার, এই 3টা চাপের মধ্যে থাকবে। এখন আমি যদি মানে পুঞ্জীভূত যদি চাপের কথা যদি বলি, আপনি জানেন আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয় যে এটা নাকি অন্যান্য ক্ষেত্র এবং আসিফ যেগুলো বলছিলেন বিনিয়োগের কথা, ব্যবসার কথা, সেগুলোর উপরেও নেতিবাচক প্রভাব ফেলছে, দুষ্ট চক্র একটা সৃষ্টি করছে, সেটা হলো উচ্চ মূল্যস্ফীতি। উচ্চ মূল্যস্ফীতি থাকলে আপনি দেখেন সেখানে কেবলমাত্র যে জীবনমানের অবনমন হচ্ছে তা না, সেখানে কিন্তু এইটার কারণে তাহলে আপনি ডিপোজিটারকে হায়ার ইন্টারেস্ট রেট দিতে হচ্ছে, তাকে হায়ার ইন্টারেস্ট রেট দিতে গেলে উনি যখন নাকি ঋণ নেবেন তখন সেখানে তাকে বেশি সুদে ঋণ নিতে হচ্ছে। সো দেখেন এইটা কিন্তু একটা দুষ্ট চক্র সৃষ্টি করছে। সুতরাং এইটা একটা অগ্রাধিকার হতে হবে আমাদের, যে কিভাবে আমরা এটাকে কমিয়ে নিয়ে আসবো। আমার আশা যেটা, সেটা হলো যে সাপ্লাই চেইনের মধ্যে বিভিন্ন ধরনের যেসব বিচ্যুতির কারণে এই মূল্যস্ফীতিটা হয়, এখানে সিন্ডিকেশন, এখানে মধ্যস্বত্বভোগী এগুলোর আছে, এখানে আপনার ডাটা ইন্টিগ্রিটির প্রশ্নও থাকে, যে অনেক সময় দেখা যায় যে ঠিক ধরনের ইনফরমেশনও নাই, জনতুষ্টিবাদী বিভিন্ন ধরনের ইনফরমেশন ফিড ইন করতে করতে ওগুলো বিশ্বাসও করা শুরু করেন আর কি অনেকে নীতি নির্ধারকরা। সুতরাং সেই সব মিলে আমার মনে হয় যে এই জায়গাটাতে একটা জোর দিতে হবে। সেটা করতে গেলে আমাদের মনিটারি পলিসি দিয়ে একটা হবে না, আমাদের দেশে অতটা সেন্সিটিভ নাই ইকোনমি যে আপনি ইন্টারেস্ট রেট একটু ক্যালিব্রেট করলেন, পলিসি রেট ক্যালিব্রেট করলেন এবং তারপরে ওইটা অর্থনীতিতে, এটার সাথে আমার ফিসকাল পলিসি এটা লাগবে, এখানে আমার বাজার ম্যানেজমেন্ট লাগবে, এখানে মানুষের একটা আস্থার একটা ব্যাপার আছে, এবং এখানে যারা নাকি বিভিন্ন ধরনের এখানে সিন্ডিকেশন করে, এবং আমরা জানি যে ইভেন এমন সব পণ্য যেগুলোকে আমরা ছোটোবেলায় যখন ইকোনমিক্স পড়েছি আমরা এগুলোকে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের এক্সাম্পল হিসাবে দেখতাম, এখন দেখছি যে ওই সব জায়গাগুলোতেও একটা একচেটিয়া তন্ত্রের একটা আবির্ভাব ঘটেছে। সুতরাং এইটাকে একটা নিয়ন্ত্রণ করার একটা ব্যাপার আছে, এটা হলো এক। আরেকটা যেটা আমার মনে হয় সেটা হলো যে, এবং ছাত্রদেরও সেখানে দাবির প্রশ্নটা যেখানে সংস্কারের আসে, দেখেন এই যে আমাদের ব্যাংকিং সেক্টরে এখন এই যে কুঋণ অ্যাকচুয়ালি যদি আপনি হিসাব করেন, এবং সেটার একটা প্রভাব যেটা পড়ে সেটা হলো যে ইন্টারেস্ট রেটের উপরে পড়ে। আপনি ডিপোজিটারকে 100 টাকারই আপনি সুদ দিতে হচ্ছে, কিন্তু উনি ব্যাংকার উনি বিনিয়োগ করতে পারছেন হলো 70 টাকা, তাহলে তো এটা কস্ট অফ ক্যাপিটাল তো অনেক হাই হবে। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে কেবলমাত্র যে সামনের দিকে এগিয়ে যাওয়া না, যারা এটার সাথে জড়িত বিভিন্ন ধরনের এগুলোর মধ্যে ঋণ খেলাপি করেছেন, ইচ্ছাকৃতভাবে করেছেন, হাজার হাজার কোটি টাকা দেশের থেকে চলে গেছে। আপনি জানেন যে আমরা ব্যাংকিং কমিশন করে আমাদের সিপিডির পক্ষ থেকেও আমরা বলছিলাম কতদিন ধরে, 5-6 বছর ধরে, যে কিছু নিয়ম কানুন ঠিক করেন যাতে শৃঙ্খলার মধ্যে আসে, তো এগুলো তো কেউ শুনে না। তো সো আমার মনে হয় যে এইসব সংস্কারগুলি করা দরকার। এনবিআরের কথা যেটা আসিফ বলেছেন, দেখুন এটা দুইটা দিক। একটা হলো যে অবভিয়াসলি আমাদের তো এটা যাতে হয়রানি না করে সেটাও আমরা চাই, কিন্তু এখানে যাদের নাকি ট্যাক্স দেওয়ার কথা, হ্যাঁ, যারা ট্যাক্স দিচ্ছেন না, এবং বিশেষত আমি ডাইরেক্ট ট্যাক্সের কথা বলবো। আপনি তো জানেন যে আমাদের হলো মানে
ট্যাক্স জিডিপি রেশিও আমাদের ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের অনেক বড় ধরনের এখানে সংস্কার করতে হবে, এবং সংস্কারের একটা যেটা সাইড সেটা হলো যে এত লিকেজ উনি দিচ্ছেন কিন্তু সরকার পাচ্ছে না, যে কিছুক্ষণ আগে আসিফ যেটা বললেন 25 লাখ টাকা ওনার কিন্তু খরচ হচ্ছে। সো আপনি যদি হিসাব করেন তাহলে আমার ট্যাক্স জিডিপি রেশিও এটাকে দুইভাবে করা দরকার। একটা হলো যে সরকার কতটুকু ট্যাক্স পাচ্ছেন সেটার সাথে জিডিপি, আরেকটা হলো যে জনগণ বা ব্যবসায়ীরা কত দিচ্ছেন সেটার সাথে জিডিপি। তো সেইটা দ্বিতীয়টা তো প্রথমটা থেকে অনেক বেশি, সরকার পাচ্ছে না। সো এইসব জায়গাগুলোতেও কিন্তু একটা সংস্কার, এবং যাতে আগামীতে এই ধরনের বিষয়ে যাতে জবাবদিহিতা যাতে নিশ্চিত করা যায়, এগুলোর একটা কাঠামো যদি আমরা করতে পারি, সুতরাং এইটাও আমার মনে হয় আছে। আরেকটা যেটা এখন সেটা হলো যে এটা আমাদের মূল্যস্ফীতির সাথে জড়িত। আপনি দেখেন যে আমরা যদি আমাদের এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল করতে এখন যদি না পারি, তাহলে কিন্তু আপনি যতই এখানে কাজ করেন না কেন ওই আমদানিকৃত মূল্যস্ফীতি কিন্তু আমাদেরকে এখানে উস্কে দিবে। হ্যাঁ, তো সেখানে সেই জন্য আমার মনে হয় যে এখন তো একটা আস্থার ব্যাপার আছে। আপনি জানেন জুলাইতে আমাদের তো রেমিটেন্স অনেক কমে গেছিল। হ্যাঁ, তাহলে এখন যদি রেমিটেন্স আসে তাহলে কিন্তু এটা বিভিন্নভাবে আমাদের ইতিবাচক একটা প্রভাব পড়বে, এক্সচেঞ্জ রেটটা স্টেবল হবে। অলরেডি কিন্তু আমরা দেখছি কাব মার্কেটে 117-18 থেকে 125 হয়ে গেছিল। সো এইটা আশা করছি যে এখন হয়তো স্টেবল হবে। সো এইটা যদি আমরা করতে পারি, সুতরাং এই মূল্যস্ফীতি বলি বা আমাদের যে ট্যাক্সেশন সিস্টেমকে একটা সংস্কার করা, ব্যাংকিং সেক্টরের সংস্কার করা, আমার মনে হয় যে ব্যাংকিং সেক্টর একটা হোয়াইট পেপার করা উচিত, যে কি কারা এটাকে এই রকম একটা অবস্থায় নিয়ে আসলো, তাদেরকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা উচিত। আমরা তো জানি যে এখানে একটা বড় ধরনের একটা বিচ্যুতি হয়েছে। এখন বলা যেতে পারে যে এটা পলিটিক্যাল প্রেশারে তাদেরকে এগুলো করা হয়েছে। সো ওইটা কিন্তু কারা এটা সুবিধা নিয়েছে, এটা হলো একটা। আরেকটা হলো যে দেশের থেকে টাকা, আপনি জানেন যে মানে কি হিসাব, কত বড় অঙ্কের টাকা চলে গেছে। সো সেইটার সাথে কিন্তু আমাদের ওই রেমিটেন্স, হুন্ডি, হাওলা, এটার একটা দুষ্টচক্র একটা সৃষ্টি হয়েছে। এটাকে যদি ভাঙ্গা যায় তাহলে আমার মনে হয় যে রেমিটেন্সটা কিন্তু আমাদের এখন ওই শেষ পর্যন্ত যে আমাদের খেটে খাওয়া মানুষগুলোই আমাদের দেশের অর্থনীতির এইরকম একটা অবস্থায় তারাও কিন্তু একটা বড় ধরনের ভূমিকা রাখবেন বলে আমার বিশ্বাস। এখন একটা আস্থার জায়গায় এসেছে। আর আরেকটা ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে বিনিয়োগ। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে এখন এই বিনিয়োগের জায়গাটাতে আমাদের যারা নাকি ব্যবসায়ী উদ্যোক্তা আছেন তাদেরকে এমন আমাদের একটা আস্থা দিতে হবে যে তারা হয়রানির সম্মুখীন হবেন না। তাদের যেসব গ্যাস কানেকশন বলেন, ইলেকট্রিসিটি কানেকশন বলেন, এগুলো তাদেরকে আমাদের দিতে হবে। আপনি জানেন যে এইসব জায়গাগুলোতে কত ধরনের বিভিন্ন ধরনের আর কি করাপশন হয়েছে, বিচ্যুতি হয়েছে, এবং যার ফলে এখন আমরা দেখছি যে ওনারা গ্যাস পাচ্ছেন না, অথচ আমাদের এক্সপ্লোরেশন করি নাই আমরা ইত্যাদি। সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট কিছু কিছু জিনিস তারা অন্তত শুরু করে দিতে পারেন, যাতে আমাদের অর্থনীতির, তো আমরা জানি যে একটা বড় একটা সম্ভাবনা আছে এবং সেটাকে বাস্তবায়ন করাও সম্ভব। রেডিমেড গার্মেন্টসের কথা আমরা বলি, কিন্তু আমাদের অন্যান্য যেসব রপ্তানি বৈচিত্র্যকরণ, এই ম্যানমেড ফাইবার, এই ম্যানমেড ফাইবার কিন্তু গ্লোবাল মার্কেটের 3/4, আর আমাদের এক্সপোর্টের 1/4। তো সেই দিকটাতে এইসব জায়গাগুলোতে ইনসেন্টিভগুলোকেও আবার একটু সংস্কার করা দরকার বলে আমার মনে হয়, যাতে করে যেগুলো নাকি সম্ভাবনাময় খাত আছে তারা যাতে পান। তো অনেকগুলো কাজই তাদেরকে কিন্তু এখন করতে হবে। মিস্টার আসিফ ইব্রাহিম বলবার পর হয়তো আপনার আরও বলবার জায়গা তৈরি হবে। আমার একটা প্রশ্ন আপনার কাছে ছিল, কিন্তু একই সঙ্গে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ডক্টর মুস্তাফিজুর রহমান বলছেন যে কি ধরনের রিফর্মস, কারণ রিফর্মস নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেকের এক্সপেকটেশন এই সরকারই সেটা করবে, সরকারও সেটা বলবার চেষ্টা করছে। সো কী ধরনের রিফর্মস আসলে দরকার ইকোনমিক সেক্টরে, সেটাও একটু আপনার কাছ থেকে আমি শুনতে চাই। আপনার প্রথম প্রশ্নটার উত্তরই আমি দেই। কেন ব্যবসায়ীরা এই যে 25 লাখ টাকা দিতে হলো, এর মধ্যে ব্যবসায়ীদের একটা গ্রুপ ওটা বলেছেন, আমি ওটাতে আসছি। ওনারা মিটিং করে বলেছেন যে তাদের মাথা একটাই, মানে ওটা বলেছেন, ওটা তো আছেই, কিন্তু আমি যেটা বলছি যে এইটা বিষয়ে কোনো কিছু প্রতিবাদ করতে গেলেই যেটা হয়েছে, পরের দিনই
আপনার যে ট্যাক্স ফাইল সার্কেলে আপনার কর্পোরেট ট্যাক্স ফাইল চলে নিয়ে কোনো একটা কিছু দিয়ে অজুহাতে চলে আসে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়ে যায়, যাতে করে আপনার সমস্ত ব্যবসা বাণিজ্য তখন একটা ঝুঁকির ভেতরে পড়ে। কেন একটা স্বাধীন দেশে জাতীয় রাজস্ব বোর্ড এত ক্ষমতায়ন হবে যে তারা জেনুইন যারা বিজনেসম্যান তাদের উপর এই ধরনের চাপ তারা তৈরি করতে পারবে? সেটা বোঝা যায়, কিন্তু সেটা না, আমি ইন্টারাপ্ট করব না। সেটা যদি হয় যে আপনি বলার কারণে হচ্ছে আপনার এই প্রবলেম, তোষামত করা বা অপ্রয়োজনীয়ভাবে অতি প্রশংসা করা বা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করবার ক্ষেত্রে যে ভূমিকা অবদান রেখেছেন ব্যবসায়ী সম্প্রদায়, অন্তত কথাবার্তায় নানা জায়গায়, সেটা কি কারণে? বাংলাদেশ ওই যে বিশেষ সুবিধা ডক্টর রহমান যেটি বলছিলেন, আমি যেটাতে আসছি ওটা তো আইসিসির প্রেসিডেন্ট জনাব মাহবুব রহমানুদ্দিন বলেছেন। এটার আমি অলসো মনে করি আরেকটা কি রিজন হচ্ছে, আমাদের দেশে টোটাল 108টা চেম্বার আছে, ঠিক আছে? তার মধ্যে 74টা এ ক্লাস, 14টা বি ক্লাস, মহিলা চেম্বার আছে আমাদের 15টা, মেট্রোপলিটন আমাদের 6টা চেম্বার আছে, এবং বাইল্যাটারাল বিভিন্ন দেশের সঙ্গে জয়েন্ট 20টা চেম্বার আছে। সারা দেশে 417টা আমাদের অ্যাসোসিয়েশন আছে, যার মধ্যে 412টা এ ক্লাস এবং 5টা বি ক্লাস। আপনি যদি পর্যবেক্ষণ করে দেখেন এই টোটাল নাম্বারে ফর আ ভেরি লং টাইম কবে লাস্ট প্রপার নির্বাচন হয়েছে, কবে প্রপার বিজনেস পারসনস এখানে ইলেক্টেড হয়েছেন? অধিকাংশ আমাদের এই চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলো বিভিন্ন সময়ে, আমি শুধু যে আওয়ামী লীগের সময় সেটাও বলবো না, তার আগে বিএনপিও ক্ষমতায় ছিল, সবসময় কিন্তু এই যে তোষামদি করার যে একটা জিনিস আমরা দেখছি, এইটা সংস্কৃতিটা এখান থেকেই। সুতরাং আমাদের মূল রিফর্মটা আনতে হবে এই সমস্ত চেম্বার্স এবং অ্যাসোসিয়েশন, এবং সেটার জন্য কি করতে হবে, ডিটিও যে আছেন আমাদের, যা বাণিজ্য মন্ত্রণালয়, যার আন্ডারে এই চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলো নিয়ন্ত্রিত হয়, আমাদের সবগুলো চেম্বার এবং অ্যাসোসিয়েশন, সবগুলো না, যেগুলো তো হয় না, ওগুলোতে এখন অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে, এবং 6 মাস, এবং যিনি অ্যাডমিনিস্ট্রেটর হবেন উনি নিশ্চয়ই যদি আমলা হন তাহলে উনি এফেক্টিভ কাজ করতে পারবেন না। প্রত্যেকটা জেলায় এবং যে বিভিন্ন জায়গায় যে চেম্বার অ্যাসোসিয়েশন আছে, নিশ্চয়ই গ্রহণযোগ্য ব্যবসায়ী নেতাও আছেন, তাকে ওখানে বসিয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে 6 মাসের মধ্যে এই সমস্ত ট্রেড বডিগুলোর নির্বাচন করা উচিত বলে আমি মনে করি। এই সংস্কারটা যদি এই ইন্টারিম সরকার করতে পারে, ইট উইল বি এ বিগ অ্যাচিভমেন্ট ফর আমাদের দেশের যে সমস্ত বাণিজ্য সংগঠনগুলো আছে বলে আমি মনে করি। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে প্রত্যেকটা বাণিজ্য সংগঠনের পরিচালক এবং এখন আপাত ব্যবস্থা হলো, কিন্তু দীর্ঘমেয়াদে যেটা আপনার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য আর কি করণীয় আছে এই জায়গায়? না, মানে ধরেন ভবিষ্যতে বিএনপি আসলো, বিএনপি তো শুরুই করেছিল এই কাজটা, আওয়ামী লীগকে সেটাকে শক্তিশালী করেছে, মানে এই কাজটা যেন না করতে পারে কেউ, যে তার লোক পছন্দের মতো একজন বসিয়ে দেবেন, ইয়ে করবেন। এখানে একটা ইন প্রিন্সিপাল বিষয় যেটা, কারণ সবসময় বলা হয়ে থাকে সরকার হচ্ছে ফ্যাসিলিটেটর এবং বিজনেস পারসনস এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট হচ্ছেন ড্রাইভার্স অফ দ্য ইকোনমি। এখন এই ফ্যাসিলিটেট করতে গিয়ে যেন বিজনেস পারসনস অথবা চেম্বার্স এবং অ্যাসোসিয়েশনস ওই লেভেলে না যেতে হয় যে আমাকে তোষামত করে এই কন্ট্রাক্টটা বের করে নিয়ে আসতে হবে, আমার সঙ্গে এই লিঙ্কটা না থাকলে এই ডিলটা থ্রু হবে না। আমার মনে হয় আমাদের ওই লেভেলে চিন্তা করতে হবে, এবং ওটা তখনই সম্ভব যখন এই যে মুস্তাফিজ ভাই বললেন প্রত্যেকটা দেশীয় এবং বিদেশি ডিল, এবং সেখানে সরকারেরও অনেক পারচেস আছে যেগুলো বিভিন্ন প্রাইভেট সেক্টর সরবরাহ করে থাকে, এই সমস্ত জায়গাগুলোতে অ্যাবসোলুট স্বচ্ছতা আমাদের নিশ্চিত করতে হবে। পাবলিক প্রকিউরমেন্ট গাইডলাইন ফলো করে যে মোস্ট কোয়ালিফাইড বিডার সে এটা পাচ্ছে কি না,
এই জিনিসগুলোর দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। কারণ আমাদের দেশে এখনও অনেক সমস্যা আছে, শিল্প জ্বালানির এবং বিদ্যুতের ঘাটতি আমাদের দুর্বলতা, আমাদের অবকাঠামো দুর্বলতা, দক্ষ জনবলেরও একটা বড় সংকট আমাদের এখানে আছে, আর্থিক সংস্থান ঋণের সীমাবদ্ধতা, যেটা মুস্তাফিজ ভাই বললেন, প্রাইভেট সেক্টর ক্রেডিট শ্রাঙ্ক হয়ে গেছে। কারণ আমরা দেখেছি সরকার বড় করেছেন প্রচুর পরিমাণ মানি মার্কেট থেকে। আরেকটা যেটা বিষয়, যেটা আমি সবসময় বলে থাকি, যে দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য ব্যাংক থেকে বেরিয়ে এসে পুঁজিবাজারের সংস্কারও কিন্তু অত্যন্ত প্রয়োজন বাংলাদেশের জন্য। তা না হলে কিন্তু এই যে ইন্টারেস্ট রেট 12%, 13%, 14% দিয়ে ইন্ডাস্ট্রিকে ভায়াবল করা অত্যন্ত দুরূহ একটা কাজ। এবং আমাদের দেশের যে সাইজের অর্থনীতি এবং যে পরিমাণ এক্সপোর্টস এবং আদার ফিগার্স, সেটার অনুযায়ী আপনি যদি আমাদের দেশের মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন, অত্যন্ত কম। আরও অনেক বেশি স্ক্রিপ্ট এখানে আসা উচিত এবং এই পুঁজিবাজারে যেন ভালো ভালো কোম্পানিগুলো আসে, সেই জন্য প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলোকেও আমাদের ওভারকাম করা উচিত। সুতরাং বোথ মানি মার্কেট এবং বোথ ক্যাপিটাল মার্কেট দুটো জায়গাতেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণের সংস্কারের প্রয়োজন আছে। একটা ভালো জিনিস আমি লক্ষ্য করেছি যে এই গত 3-4 দিনে আমাদের ডিএসসির ইন্ডেক্স 13.3% রাইজ করেছে, যেটা এবং মার্কেট ক্যাপিটালাইজেশন ইনক্রিজ করেছে 58,468 কোটি টাকা 3 দিনে। এটা 2013 সালের পরে থেকে সবচেয়ে বড় রাইজ। That's a good sign. মানুষ আস্থা ফিরে পাচ্ছে। That's a good sign. আমি মনে করি that's a good sign. এবং দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে বাজার মনিটরিং ছাত্ররা করছে, সেই ক্ষেত্রে দ্রব্যমূল্যের দামও কিছুটা কমে এসছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, আমরা ইন্টারিম সরকারের কাছে প্রথম আমাদের চাওয়া হচ্ছে আইন এবং শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যাতে করে এই কলকারখানাগুলো, ক্ষুদ্র ব্যবসায়ীগুলো, সেটা চকবাজারেরই হোক কিংবা যে মৌলভীবাজারই হোক, খাতুনগঞ্জেরই হোক, যেখানেই হোক, তারা যেন তাদের নর্মাল বিজনেস অ্যাক্টিভিটি শুরু করতে পারেন। আমি যদি একটু এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমরা অবশ্যই তো ব্যবসায়ীদের কাছ থেকেও আমরা একটা গঠনমূলক একটা ভূমিকা চাই। এবং আপনি ঠিকই বলেছেন যে সংগঠনগুলোর এরকম অবস্থা হলো কেন, যে এখানে কোনো ধরনের অভ্যন্তরীণ গণতন্ত্র নাই, নির্বাচন হচ্ছে না, এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমার পলিটিক্যাল প্রসেসটা মনে হচ্ছে যে যারা আছেন বডিতে তারা তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত, এবং তার কমিউনিটির স্বার্থ না। তার কারণটা আমার কিন্তু অরিজিনাল যে সিন, যদি আমি বলি যে আদি পাপের প্রশ্নটা গেলে, এটা কিন্তু আমাদের পলিটিক্যাল প্রসেসটাকে যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে এইটার ফুটপ্রিন্ট কিন্তু ওখানে থাকবেই সব জায়গায়, শুধু ব্যবসায়ী সংগঠন না, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায়। সুতরাং আমাদের যেটা নাকি দেখতে হবে যে আমরা এমন একটা পলিটিক্যাল একটা প্রসেস করতে পারি কিনা, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকবে, যেখানে প্রতিষ্ঠানগুলো যারা নাকি স্বাধীনভাবে কাজ করার কথা সেটা তাদের করতে হবে। গঠনমূলক সমালোচনা করলেই সে মানে সরকারের যে বিরোধী তা না, রাষ্ট্রের বিরোধী হয়ে যায়। দুইটার মধ্যে তো পার্থক্য করা দরকার। সরকার উল্লেখ করতে পারহ্যাপস আপনি এখান থেকে কিছু পয়েন্ট পাবেন। গুড বিজনেসম্যান, অনেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট অফ বাংলাদেশে প্রচুর আছে, যারা হয়তো স্বল্প 30-40 কোটি 50 কোটি টাকা ঋণ দিয়েছে, যথাসময় টাকা ফেরত দিয়েছে, এবং তাদের পেছনে দেখবেন যে ব্যাংকের এমডিরা লাইন ধরে বসে আছে, অনেক টেলিফোন কল আসে। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি, আমার বাবা যে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছিলেন, আজ পর্যন্ত আমাদের এরকম পরিস্থিতিতে যেতে হয়নি যেখানে আমরা ডিফল্ট করেছি। আমরা সেই কমিটমেন্ট, এবং আমাদের মতো আরও অনেক জেনুইন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন। সুতরাং এই যে স্পিরিটটা আমাদের ভিতরে আছে, এই স্পিরিটটা আমি আশা করব অন্য সকল আমাদের ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন, আমরা যদি ধারণ করি, সেক্ষেত্রেও আমরা কিন্তু আমরা জানি যে আপনাদের গ্রুপ এটা তো বাংলাদেশের একটা অন্যতম গ্রুপ এবং আপনাদের যে সুনাম, কিন্তু যখন নাকি ওইরকম একটা আবহ থাকে, তখন আপনারও কিন্তু সেইটার মধ্যে একটু সারেন্ডার করতে হয় কোনো না কোনো কিছুক্ষণ। আপনি একটা এক্সাম্পলও দিলেন। তাহলে আমাদের কিন্তু ওই জায়গাটায় যদি আমরা হাত দিতে যদি না পারি, তাহলে যারা ভালো আছেন, এবং আমি মনে করি যে
যে অনেক ভালো আমাদের উদ্যোক্তা আছেন, ব্যবসায়ী আছেন, বিশেষত ছোট যারা, তারা তো একটা তাদের জীবন ধারণের জন্য তারা একটা বিনিয়োগ করেন, ব্যবসা করেন, তাদের অত বড় পুঁজিও নাই, হ্যাঁ, একটা সৎভাবে একটা জীবন ধারণ করতে চান। কিন্তু অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের চাপে, ঘুষ, দুর্নীতি ইত্যাদির কারণে। সুতরাং পলিটিক্যাল প্রসেসটা আমাদের কিভাবে, আমি জানি না যে কিভাবে এটা আমরা ঠিক করব, কিন্তু মানে আপনি টেবিলে আসলেন, খাওয়া দাওয়া করে টেবিল নষ্ট করে দিয়ে গেল, তারপরে আপনি পরিষ্কার করলেন, আরেক দল আসলো খাওয়া দাওয়া করে টেবিল নষ্ট করলো। সো সেইটা তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একটা টেকসই একটা পলিটিক্যাল প্রসেসের একটা শুরু হোক, যাত্রা হোক, এবং ছাত্রদেরও সেটার পেছনে যে এই যে বড় স্যাক্রিফাইস, সেটা কিন্তু তাদের আদর্শ কিন্তু সেরকমই ছিল। এবং তারা কিন্তু দেখেছেন যে আমাদের জেনারেশন যারা আর কি, আমরা অনেক সময় বাংলাদেশে তো এর আগেও অনেক বড় আন্দোলন হয়েছে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, তাই না? কিন্তু এবং আমরা সবসময় এটা করেছি যাতে আমাদের অতীতটা আমাদের ভবিষ্যৎ না হয়। কিন্তু পরে দেখা গেল যে ভবিষ্যৎটা অতীতেরই একটা ধারাবাহিকতা হয়ে গেছে। তো এইটার থেকে ওরা বেরিয়ে আসতে চাচ্ছে। সুতরাং সেইখানে এই প্রক্রিয়াটা তাদের যে একটা ওরকম একটা পরিবর্তনের যে একটা সংস্কার, তারা যেটা বলছে যে রাষ্ট্রের সংস্কার, সরকারের শুধু না, রাষ্ট্রের একটা সংস্কার, সেইটা কিভাবে করা, এটাকে যদি আমরা একটা গুরুত্ব দেই আর কি। তাদের অনেক অনভিজ্ঞতা আছে, তারা অনেক বেশি উৎসাহী, কিন্তু আমার মনে হয় যে সেটার প্রতি সম্মানবোধ রেখে আমরা যদি একটা নতুনভাবে কিছু চিন্তা করতে পারি, আমার মনে হয় যে আমি যেটা আপনাকে বলছিলাম যে আমাদের সাথে ওদের অনেক বড় একটা, আমার মনে হয় যে দর্শন বলেন, বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা বলেন, ভবিষ্যৎ বলেন, একটা বড় পার্থক্য হয়ে যাচ্ছে। সো সেইটা যাতে আমার মনে হয় যে একটা বাধা হয়ে না দাঁড়ায় একটা ভালো বাংলাদেশ করার ক্ষেত্রে, সেইটা আমাকে একটু চিন্তিত করে। আমি জাস্ট আরেকটা, আমি মিস্টার আসিফ ইব্রাহিমের কাছে যাবার আগে প্রশ্ন থাকবে যে সামনে তো 2026 এলডিসি গ্র্যাজুয়েশনের ইস্যুটা আছে, এবং এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের ইকোনমির জন্য। সো আমরা আসলে এই পর্যন্ত, আপনি এই প্রক্রিয়ার সঙ্গে নিজেও যুক্ত আছেন, যে কোথায় আসলে দাঁড়িয়ে আছে এবং আসলে কি করণীয় বা নতুন সরকারের জন্য। আমি আসবো মিস্টার আসিফ ইব্রাহিম, কোথায় কিছু বলতে চাইছি? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে একই সঙ্গে সরকারের যে সমস্ত এজেন্সিগুলো বিনিয়োগ বৃদ্ধির জন্য দায়িত্বপ্রাপ্ত, যেমন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এই সমস্ত জায়গাতে যারা প্রধান নির্বাহী পদে থাকবেন, আমি মনে করি রাদার দেন আমলাস, এখানে যদি যারা প্রাইভেট সেক্টর ডাইনামিক্স বোঝেন, অভিজ্ঞ যারা চেম্বারের নেতৃত্ব দিয়ে এসছেন, ভালো ব্যবসায়ী, তাদেরকে যদি পদায়ন করা হয়, সেই ক্ষেত্রে হয়তো কিছু বেনিফিট আমরা ফিউচারে পেতে পারবো। আরেকটা যেটা বিষয়, সেটা আমি বলতে চাই, যেটা মুস্তাফিজ ভাইও কিছুটা বললেন, এই যে জেনজির যে এক্সপেকটেশন, এই যে বিগত 3-4 দিন ধরে রাস্তায় আমরা যখন বেরোচ্ছি, ওরা কি চায়, এটার মধ্যেই তো বোঝা যাচ্ছে ওরা ডিসিপ্লিন চায়, ওরা ট্রান্সপারেন্সি চায়, ওরা করাপশন ফ্রি একটা কান্ট্রি চায়, একটা জাস্ট সোসাইটি চায়, একটা ইনক্লুসিভ সোসাইটি চায়। দেশের যে অর্থনৈতিক উন্নয়ন হবে, সেই উন্নয়নের ভাগিদার যেন সমগ্র জনগোষ্ঠী হয়, এটাই কিন্তু মূল দাবি। এবং ইন্টারিম সরকার পার করে অবশ্যই একটা পলিটিক্যাল সরকার আসবে, কারণ এটা তো চিরস্থায়ী একটা বন্দোবস্ত হতে পারবে না। সুতরাং আমার একটা আর্জি থাকবে টু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় দল এবং অন্যান্য যে সমস্ত পার্টি আছে, জামায়াত এবং আদার্স, আপনারা অনুগ্রহ করে জেনজির এক্সপেকটেশনগুলো আপনাদের পলিটিক্যাল যে ইশতেহার তৈরি করবেন, সেই জায়গাগুলোতে আপনারা একটু মাইন্ডসেটেও পরিবর্তন, কাগজের ব্যাপার, মনস্তাত্ত্বিক চেঞ্জটাও আপনারা অনেক কিছু লেখেন পরে ইলেকশনে আপনারা আনেন। কারণ যে এক্সপেকটেশন এই জেনারেশনের, সেই এক্সপেকটেশনের সঙ্গে যদি আপনারা আপনাদের মিল কিংবা সমন্বয় না করতে পারেন, ভবিষ্যতে আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টের ফিউচার কিন্তু অনেকাংশেই ডিপেন্ড করবে সেটার উপর।
তো আমি আমার আর্জি রইল তাদের উপর, তারা যেন এই বিষয়ে মনোনিবেশ করেন। ডক্টর মুস্তাফিজুর রহমান, হ্যাঁ, আমি আসিফের কথা থেকে একটা পয়েন্ট আমি একটু পিক আপ করি, তারপর আপনার এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছি। সেটা হলো যে ঠিকই বলেছে আমার মনে হয় আসিফ, যে তাদের কিন্তু একটা জাস্ট সোসাইটি, এ সেন্স অফ জাস্টিস, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এটা কিন্তু এই জেনারেশনে খুবই স্ট্রং। কিন্তু আমরা আমাদের যে উন্নয়ন প্রক্রিয়া দেখছি, যদিও আওয়ামী লীগের যে 2041-এর যেখানে নাকি তাদের একটা ভিশন ডকুমেন্ট ছিল, আপনি জানেন, অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক, পরিবেশ বান্ধব বাংলাদেশ, কিন্তু এই যে সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক পুরো উন্নয়ন প্রক্রিয়াটা কিন্তু সেটার বিরুদ্ধে গেছে। এবং আপনি দেখেন বৈষম্য, এবং আমরা তো এগুলো নিয়ে গবেষণা করি, সবচেয়ে কম আয়ের 5%, সবচেয়ে বেশি আয়ের 5%, 2010-এ ছিল হলো আপনার 23 গুণ, 2022-এ এসে এটা হয়েছে 80 গুণ। এত বড় পার্থক্য, এবং ব্যাংক এবং অন্যান্য সেক্টরগুলোর মধ্য দিয়ে এটাকে আরও বেশি ঘনীভূত করেছে। সুতরাং এই জায়গাটা অবশ্যই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হলে এটা যাতে শেয়ার্ড ডেভেলপমেন্ট হয়, হ্যাঁ, এটা আমাদের নিশ্চিত করতে হবে। তবে বর্তমানে আমাদের অভ্যন্তরীণ আমাদের এই যে একটা বড় ধরনের ক্রান্তি লগ্ন এটা চলছে, সেইটা সত্ত্বেও আমাদের বাইরের যেসব আমাদের সম্পর্ক, সেটা কিন্তু তার নিজস্ব গতিতে কিন্তু চলছে। আপনি এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বললেন, আমাদের দেশে যাই হোক না কেন, আমাদের কিন্তু নভেম্বরের 2026-এ কিন্তু আমাদের এইটার মধ্যে চলে যেতে হবে। সুতরাং সেদিক থেকে আমি বলবো যে গত সরকার অনেকগুলি কমিটি ইত্যাদি করেছেন, ভালো ভালো কিছু পরামর্শ আসছিল। আমি আশা করব যে সেগুলোকে বাস্তবায়ন করা, আবার নতুন কিছু হয়তো আসবে, কিন্তু সেগুলোর মধ্যে কিন্তু কাগজে কলমে অনেক ধরনের স্ট্র্যাটেজির কথা লেখা আছে। এই যে বিনিয়োগ কিভাবে বাড়ানো, রপ্তানি কিভাবে বৈচিত্র্যকরণ করা, বাজার কিভাবে বৈচিত্র্যকরণ করা, এগুলো তো এখন করতে হবে। আমার যখন প্রেফারেন্সগুলো চলে যাবে, তখন তো আমাকে আমার প্রতিযোগিতা সক্ষমতার উপরই নির্ভর করতে হবে, আমার বাজার সুবিধা নির্ভরতা থেকে বেরিয়ে এসে। তো সেই জায়গাটাতে কিন্তু সেখানে উদ্যোক্তাদের একটা বড় ভূমিকা থাকবে। সরকারি বিভিন্ন যেসব প্রতিষ্ঠান এইগুলোর সাথে জড়িত, সেবা, বিডার কথা আসিফ ঠিকই বলছেন, যে এইগুলো এমন প্রতিষ্ঠান যেখানে আপনি যদি একজন প্রফেশনালকে যদি নিয়ে আসেন, একজন ভালো উদ্যোক্তাকে যদি নিয়ে আসেন আসিফদের মতো, তাহলে কিন্তু দেখা যাবে যে এইটার মানে পুরো পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে কিন্তু আমার মনে হয় যে একটা বড় সংস্কার যখন আমরা বলি, তখন কিন্তু এই সরকারি বিভিন্ন ধরনের যেসব প্রতিষ্ঠানগুলি আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা পেশাদারিত্বের ভিত্তিতে, নট রাজনৈতিক বিবেচনায় বসিয়ে দিলাম, তারপরে উনি কি করলো না করলো, কিন্তু এবং জবাবদিহিতার কালচারটা, এটা কিন্তু আমাদের। সুতরাং আমি বলবো যে এখন সামনের দিকে আমাদের এগিয়ে যাওয়ার কথাও চিন্তা করতে হবে। বর্তমানকে সামাল তো দিতেই হবে, কিন্তু ওই ভিশনটাকে আমাদের মাথায় রাখার একটা প্রয়োজন আছে আর কি। তো সেটা যদি করতে যাই আমরা, এবং এই এলডিসি থেকে বেরিয়ে যাওয়া, এটা তো আপনি ভাবমূর্তির কথা আমরা আলোচনা করছিলাম, তো এটা তো একটা বড় ধরনের ভাবমূর্তি, রাষ্ট্রের একটা, দেশের একটা ভাবমূর্তি, যে এটা এখন আর এলডিসি নেই। এটাও তো একটা আমাদের কিন্তু একটা ক্যাপিটাল, হ্যাঁ, এবং আমি যদি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে চাই, এটা একটা সেলিং পয়েন্ট আমার জন্য। হ্যাঁ, সুতরাং সেইগুলোকেও আমাদের কিন্তু একটা ইতিবাচকভাবে দেখা। আমি যদি একটা বাইরে যদি একটা বন্ড ইস্যু করে যদি আমি টাকা তুলতে চাই, তাহলে কিন্তু তখন কিন্তু সে দেখবে যে না, এই দেশটা তো আর সম্পূর্ণত না। সো এই বিষয়গুলোকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। বাংলাদেশের যে শক্তির যে জায়গাটা, এবং আমি মনে করি যে এই আন্দোলনটাকে আসিফ ঠিকই বলেছেন যে অনেক হয়তো যারা নাকি বায়ার ইত্যাদি আছেন, তারা চিন্তা করতেছেন যে এটা এখন ওনারা এটা মিট করতে পারবেন কিনা অর্ডারটা, নাকি আবার অন্য জায়গায় নিয়ে যাবেন। আমি তো মনে করি যে আবার অন্য একটা ন্যারেটিভও দাঁড় করানো সম্ভব, যে দেখো এই দেশটার কীরকম একটা শক্তি, এই অদম্য, হ্যাঁ, তারুণ্যের কীরকম একটা শক্তি। তোমরা আসো, বিভিন্ন ধরনের রেডিমেড গার্মেন্টস শুধু না, ইনডমিটেবল, এবং রেডিমেড গার্মেন্টসের বাইরেও যে ধরনের আমাদের স্টার্ট আপ বলেন, হ্যাঁ, ইত্যাদি ইনোভেটিভ বিভিন্ন, এইগুলার একটা যে শক্তি, আপনি দেখেন আমাদের দেশের এই যে আমাদের ফ্রিল্যান্সার, বিজনেস প্রসেস আউটসোর্সিং, আমাদের কাছে তো তথ্যও নাই যে কতজন এটার সাথে আছে, কত টাকার বিজনেস এখানে হয়। সো এই জায়গাগুলোতে আপনার ইনসেন্টিভগুলোকেও রিস্ট্রাকচার করার দরকার আছে কিন্তু, হ্যাঁ, ট্রেডিশনাল থেকে নন ট্রেডিশনাল ইনোভেটিভ এগুলোতে। তো আমার মনে হয় যে আমি কিন্তু আশাবাদী যে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যে একটা সম্ভাবনা আছে, ওই ইনডোমিটেবল বাংলাদেশ, এটা আমরা করতে পারব।
সো ফাইনাল রাউন্ড মিস্টার আসিফ ইব্রাহিম, আমরা আর কিছু আলোচনায় মিস করলাম কিনা এই আলোচনায় যেটা অ্যাড্রেস করা দরকার নতুন সরকারের জন্য, নতুন শক্তির জন্য, নতুন বাংলাদেশের জন্য, এবং সেই সঙ্গে যা কিছু আলোচনা করলাম আপনার ক্লোজিং রিমার্কস? আমূল চিন্তাধারার পরিবর্তন আনতে হবে সমস্ত ক্ষেত্রে, সেটা প্রজাতন্ত্র পরিচালনা, সেটা ব্যবসা বাণিজ্য পরিচালনা, সেটা আইন আদালতের থেকে ন্যায্য বিচার পাওয়া, সেটা স্বাধীনভাবে কথা বলার, স্বাধীন দেশের নাগরিক হিসেবে ক্ষমতা প্রয়োগ করার শক্তি থাকা, স্বাধীন এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সবগুলো যদি আমরা একসঙ্গে করতে পারি এবং পুরো মাইন্ডসেটটা চেঞ্জ করে যদি করতে পারি, তাহলে এই যে শত শত প্রাণ আমরা হারালাম এই আন্দোলনের মাধ্যমে, তাদের এই যে স্যাক্রিফাইস, সেটা হয়তো আমরা সুফল একদিন বাংলাদেশ পাবে। ডক্টর মোস্তাফিজুর রহমান? আমি আসিফের সাথে একমত, এই আশাবাদ আমিও শেয়ার করি, কারণ আমাদের যারা এই সর্বোচ্চ আত্মত্যাগ করলেন এই এই ছাত্র জনতার এই সংগ্রামে, তাদের প্রতি আমাদের একটা সেন্স অফ গ্রেটিটিউড অ্যান্ড ডেট আমার মনে হয় যে আমাদের থাকা উচিত। আমি যেটা বলতে চাই, দেখেন আমি সেন্টার ফর পলিসি ডায়ালগ আমরা আছি, আপনি জানেন যে থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে আমাদের আরও থিঙ্ক ট্যাঙ্ক কমিউনিটি যারা আছেন, আমরা হলাম নন স্টেট অ্যাক্টর। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের গঠনমূলক সমালোচনা করেছি, আপনি খুব জানেন। আপনার এইখানেও আমাদের সেন্টার থেকে অনেকে এসেছেন, আমার কলিগরা, অন্যান্য থিঙ্ক ট্যাঙ্ক থেকেও এসেছেন। আমি আশা করব যে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গঠনমূলক সমালোচনাটাকে ভালোভাবে গ্রহণ করা, এবং সেটা মানে আমি বুঝছি না, আপনি বললেন, মিস্টার আসিফ ইব্রাহিম বললেন যে গঠনমূলক সমালোচনাকে, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে যে কোনো ধরনের সমালোচনাকে কেন অ্যাকসেপ্ট করা যাবে না, সেটা গঠনমূলক হোক কিংবা না হোক? না, আমার মনে হয় যে আমাদের একটা সিটিজেন হিসেবে রেসপন্সিবিলিটিও থাকা, আমাদের রেসপন্সিবিলিটি থাকা দরকার। কিন্তু এই বয়ান যদি দেন যে সরকারে যারা থাকবে তারা মনে করবে যে এটা গঠনমূলক কি না, কে ডিসাইড করবে এটা কনস্ট্রাকটিভ না কনস্ট্রাকটিভ না? না, আমার মনে হয় যে এখানে দুইটা সাইড আছে। না, অবশ্যই এখানে ওই সাইবার আইনের মতো ওরকম দিয়ে যে মানুষকে একটা সেলফ সেন্সরশিপের মধ্যে যে পড়ে যাওয়া আর কি, এটা অবশ্যই খুবই খারাপ। কিন্তু আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, নাগরিক দায়িত্ব আমার মনে হয় যে, এবং সিভিল সোসাইটি হিসাবে আমি মনে করি যে এটা আমাদের আরও বেশি। সাধারণ জনগণ কিন্তু অনেক সময় আমাদের বক্তব্যের জন্য, আমাদের মন্তব্যের জন্য কিন্তু তারা অপেক্ষা করে থাকেন যে আচ্ছা ওনারা কি বলছেন, কিভাবে এটা সমাধান করা যায়। হ্যাঁ, সুতরাং সেদিক থেকে আমি বলবো যে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে সেই স্বাধীনতা এবং সেই সম্মানবোধ এটা যদি থাকে, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের তরুণরা যে স্যাক্রিফাইসটা করলেন সেটার অর্জনের ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা ইতিবাচক ভূমিকা আমরা রাখতে পারবো। অনেক ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আসিফ ইব্রাহিম, ডক্টর মোস্তাফিজুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আমার অতিথিরা বারবার তরুণদের আকাঙ্ক্ষার কথা বলছিলেন। তারাই ভবিষ্যৎ, তারাই বাংলাদেশ, কাজেই তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের সবার দায়িত্ব। নতুন সরকার গঠিত হয়েছে, এই সরকারে তরুণরা আছে, তাদের আকাঙ্ক্ষার সরকার আমি বলবো, যেহেতু তাদের অংশগ্রহণী সরকার। তাদের সামনে চ্যালেঞ্জেসগুলো কি, সেটা একটা আলোচনার মধ্যে ওনারা দুজনে বিস্তারিতভাবে বলবার চেষ্টা করেছেন। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যত দ্রুত সম্ভব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুনরুদ্ধার করা, একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা। পুলিশের মরাল স্ট্রেংথ ইতিমধ্যেই নাই এবং সঙ্গত কারণেই নেই, কিন্তু তারপরও আমরা নতুন করে হঠাৎ করে তাদের সবাইকে বিদায় করে দিয়ে নতুন একটা বাহিনী করতে পারবো না, এটা সম্ভব নয়। সেটা যেন মাথায় থাকে। একই সঙ্গে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে স্ট্যাবল করা খুব জরুরি। সব জায়গায় এক ধরনের আতঙ্ক আছে, হতাশা আছে এবং নতুন সুযোগ সন্ধানীর মধ্যে তৈরি হচ্ছে এবং পুরনো দুর্বৃত্তরা আছে। এটা মাথায় রেখে আসলে ধীরে ধীরে এই কাজগুলো করতে হবে, কিন্তু স্ট্যাবিলিটিটা খুবই জরুরি, এটা একটা বড় কাজ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অর্থনীতি চাপের মধ্যে আছে, আমরা সবাই জানি, এবং বিগত সরকারও সেটা
একেবারে শেষ প্রান্তে এসে স্বীকার করে গেছেন তাদের কথাবার্তায়। কাজে এই চাপটা এখন সামলানো খুবই জরুরি। আমাদের ব্যবসা বাণিজ্যের গতিটাকে আসলে বৃদ্ধি করতে হবে, সেটা কিভাবে করা যাবে সেটা নিয়ে আসলে কাজ করা দরকার এবং প্রাইভেট সেক্টরকে খুব দ্রুত তাদেরকে এনগেজ করা দরকার। আমরা আলোচনার মধ্যে এটা করছিলাম যে ব্যবসায়ীদের মধ্যেও প্রচুর অপরাধী আছে, নানা কারণে নানাভাবে অপরাধী দুর্বৃত্ত আছে এবং কিন্তু আমরা 2007-08 এক্সপেরিয়েন্স যদি বিবেচনায় নেই যে সেই সময় ব্যবসায়ীদের আক্রমণ করতে গিয়ে কিন্তু অর্থনীতি একভাবে কলাপস করতে বসেছিল, সেটা যেন এবার না হয়। ধীরে ধীরে তাদের মধ্যেও যে দুর্বৃত্তরা আছে তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে কীভাবে ডিসিপ্লিনের মধ্যে আনা যায় সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে এবং এর জন্য একটা কাজ খুব জরুরি ভিত্তিতে করা দরকার যে ট্রেড বডিগুলো, যেখানে বাংলাদেশে গণতন্ত্র ছিল না, কাজে ট্রেড বডির মধ্যে গণতন্ত্র ছিল না, সেটাকে একটা ইতিবাচক ধারায় ফিরিয়ে আনা। তার জন্য ওনারা পরামর্শ দিয়েছেন যে এগুলোকে কীভাবে রিঅ্যাক্টিভেট করা যায়, নতুন একটা প্রশাসক দিয়ে দ্রুততার সঙ্গে কয়েক মাসের জন্য তারপর একটা নির্বাচনের মধ্যে যাওয়া যায়, সেটা একটা ব্যবস্থা করা দরকার। তৃতীয় আমার কাছে যেটা মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও বা এটা তারা এখনও বলেননি যে তারা আসলে কতদিন ক্ষমতায় থাকতে চান। সংস্কারের কথা বলছেন, অনেক কিছু বলছেন, কতটা তারা করতে পারবেন, কতটা সেগুলো টেকসই হবে, এগুলো অনেক বড় প্রশ্ন, কিন্তু এটা জানানো দরকার। এবং মূল কাজ যেটা তাদের, যে একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, যার জন্য বহু মানুষ আসলে এই 36 দিনে আমরা অনেকে রক্ত দিয়েছেন, কিন্তু বিগত 15 বছরে অনেক মানুষ নানা কারণে ত্যাগ স্বীকার করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুম হয়েছেন। কাজে তাদের আত্মদানও যেন আমরা ভুলে না যাই এবং সব মিলিয়েই আসলে আমাদেরকে বিবেচনা করতে হবে। সেই কারণে নির্বাচনটা খুব জরুরি, সেটা কিভাবে কবে করবেন সেরকম একটা ধারণা এবং সংস্কার কার্যক্রম যেটা তারা মুখে বলছেন সেটা আসলে কোন প্রক্রিয়ায় করতে চান সেটাও তাদেরকে একটা ধারণা দিতে হবে। এবং আমাদের ছাত্রদের মাথায় রাখতে হবে যে এটা একটা পলিটিক্যাল প্রসেস, এই আন্দোলন সংগ্রাম এবং আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে আছি, সেখানে তারা আসলে একটা সোশ্যাল ফোর্স, পলিটিক্যাল ফোর্স না, এবং পলিটিক্যাল ফোর্সকে ইগনোর করে বাইরে রেখে আমরা যতই স্বপ্ন দেখি না কেন সেটা বাস্তবায়ন করা যাবে না। ইতিমধ্যেই পতিত সরকারের দিক থেকে ধারণা দেওয়া হয়েছে যে তারা অতীতে ভুলে গিয়ে বিএনপির সঙ্গে কাজ করতে চায়। আমরা 2007-08 একই চিত্র দেখেছি যে তারা কিন্তু একসঙ্গে একটা সময় কাজেই এই সরকার যেন একটা অগণতান্ত্রিক সরকার বা স্বৈরতান্ত্রিক সরকার বা নির্বাচিত নয়, এরকম অভিষিক্ত হওয়ার আগেই তারা যেন তাদের করণীয়টা করেন এবং সম্মানের সঙ্গে তারা যেন বিদায় নেন। আমাদের কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।